কথা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। ক্ষমতা হস্তান্তর নির্বাচনের মাধ্যমেই হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। সাধারণ মানুষের বিরুদ্ধে অবরোধ চলছে বলে মন্তব্য করলেন বিএনপি নতুন কমিশনার আসাদুজ্জামান মিয়া। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ঢাকা মহানগর ট্রাফিক দক্ষিণ ও বন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জননিরাপত্তা হুমকির মুখে না পড়লে যে কেউ সভা করতে পারবে বলেও জানান নতুন কমিশনার। সোমবার রাজধানী দক্ষিণখানে ব্যবসায়ীকে গুলির ঘটনায় পুলিশ আক্রান্ত হওয়ার পর আত্মরক্ষার্থে গুলি করেছে বলে দাবি করেন তিনি। পরীক্ষামূলকভাবে যানবাহনের পরে মানুষের জানমালের পরে চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে, এটি নাশকতা করা হচ্ছে। আজকে অবরোধ কার বিরুদ্ধে? জনতার বিরুদ্ধে। আমাদের অভিযান চলমান রয়েছে এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো এটা বেগবান করব। যেই হোক না কেন, যারা নাশকতা করে জনজীবন দুর্ভোগ আনবে, জননিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের বিরুদ্ধে দেশের পরিচালিত আইন মোতাবেক আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন উচ্চ আদালতের এজলাস কক্ষে বোমা পাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে জিরো টলারেন্স দেখানোর ঘোষণা দিলেন। আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। গেল রোববার উচ্চ আদালতের দুটি এজলাস কক্ষে বোমা পাওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান। আদালতের নিরাপত্তার বিষয়ে রাজনীতি না করতেও সবার প্রতি আহ্বান জানান খন্দকার মাহবুব। এছাড়া অবরোধের সমর্থন ও 20 দলের নেতাকর্মীদের মামলার প্রত্যাহারের দাবিতে আদালত অঙ্গনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি জিরো টলারেন্স দেখাবে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অনুসরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। অশুভ রাজনীতির বলি হচ্ছে দেশের অর্থনীতি। উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ মানুষ, অনিশ্চয়তার দোলাচলে উদ্যোক্তারা। টানা অবরোধের প্রভাব পড়ছে বড় শিল্প কারখানা থেকে শুরু করে প্রান্তিক কৃষক পর্যায়ে। ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। এই অবস্থা চলতে থাকলে বিনিয়োগ কমার পাশাপাশি কর্মসংস্থান সংকুচিত হবে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। রিপোর্ট করছেন মুক্তা মাহমুদ। আবারও উত্তপ্ত দেশের রাজনীতি। বড় দুই দলের অনড় অবস্থান ও ছাড় না দেওয়ার মানসিকতায় অগ্নিগর্ভে দেশ, যার প্রভাব পড়ছে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাজনীতি ও অর্থনীতির উপর। টানা অবরোধের সঙ্গে বিভিন্ন স্থানে হরতালে স্থবির জনজীবন। গাড়ির চাকা না ঘোরায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। বিভিন্ন উপায়ে সীমিত আকারে গাড়ি চললেও পেছনে তাড়া করে ফেরে শঙ্কা। অশুভ রাজনৈতিক কর্মসূচির প্রভাবে বিপাকে দেশের প্রান্তিক চাষিরাও উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারায় বড় ধরনের লোকসানের মুখে তারা। অন্যদিকে চাহিদার তুলনায় যোগানের ঘাটতি থাকায় ভরা মৌসুমেও বাড়তি অনেক নিত্যপণ্যের দাম। 1 বিঘা জমির উপরে 5000 টাকায় বিক্রি করেছি। সেই জমিটার উপরে আমার খরচ প্রায় 15,000 টাকা মতন খরচ হয়েছে। বিক্রি হয়েছে না, আমরা এখন গরু কেটে খাওয়াচ্ছি। অবরোধ হরতালের কারণে গাড়ি ভাড়া হয়েছিল 10,000 করে, এখন 20,000 18,000 ভাড়া। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক শিল্প যখন ঘুরে দাঁড়ানোর প্রাণান্তকর চেষ্টা করছে, তখন অপরাজনীতির কবলে পড়ে আবারও হুমকির মুখে খাতটি। এতে রপ্তানি প্রবৃদ্ধি কমার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিজিএমইএ। 1 লাখ পিস অর্ডার যেখানে দিত, সে চিন্তা করে বাংলাদেশকে আমি 30-40 হাজার পিস অর্ডার দিয়ে দেখি। এখন অন্য বর্ডার কিন্তু সিংহভাগ বর্ডারটা অন্য দেশে চলে যাবে। এই মুহূর্তে যদি আমাদের এই কাজকর্ম বন্ধ হয়ে যায়, তাহলে দেখবে যে বাইরে কিন্তু বসে থাকবে না। এমব্রয়ডারি, ওয়াশিং, প্রিন্টিং, এক্সেসরি সাপ্লাই গুলো, সেগুলো কিন্তু ভেঙে পড়ছে। একটা ফ্যাক্টরিতে একটা শার্ট তৈরি করতে হলে যে একটা কেয়ার লেভেল বা সাইজ লেভেল যদি না পায়, শার্টে কিন্তু আমার শিপমেন্ট হয় না। তা আমাকে সমস্ত টোটাল প্রোগ্রামটাই করে নিতে হয়। তো এই যে বাজার ব্যবস্থা হওয়াতে আমাদের দৈনন্দিন আমাদের দেখবেন যে প্রায় 250 কোটি টাকার মতো আমাদের শিপমেন্ট রপ্তানি কমে গেছে প্রতিদিনই। এমন অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দেশের অর্জন ঝুঁকিতে পড়বে বলে মত দিলেন এই অর্থনীতিবিদ। বিনিয়োগের ক্ষেত্রে এই রাজনৈতিক অস্থিরতার বাইরেও কিন্তু এক ধরনের স্রোতগতি চলছিল। সেটি অবকাঠামোগত দুর্বলতার কারণে এবং অন্যান্য ব্যাংকিং খাতেরও ঘাটতির কারণে, এবং সে সমস্ত কারণে কিন্তু বিনিয়োগজনিত ঝুঁকি এমনি বেশি ছিল, এবং তার সাথে গিয়ে নতুন এই রাজনৈতিক পরিস্থিতি ঝুঁকিটিকে আরো বাড়িয়ে দিয়েছে। যারা কিনা বিনিয়োগ করবার জন্য
টাকা দেন অর্থাৎ ব্যাংকিং খাত, তারাও কিন্তু তখন একজন বিনিয়োগকারীকে বিনিয়োগে টাকা দেওয়ার ব্যাপারেও কিন্তু নিরুৎসাহ বোধ করেন। এই ধরনের অবরোধের ফলে যেটি হয় যে সাপ্লাই চেইন গুলো ডিসরাপ্ট করে। এই ধরনের পরিস্থিতির যদি ইমিডিয়েটলি আমি যদি রপ্তানি খাতে তার প্রতিক্রিয়া দেখি, হয়তো খুব বেশি রপ্তানি প্রভাবিত করবে না, কিন্তু আমি যদি মনে করি যে 3 মাস পরে একটা প্রতিক্রিয়া, তাহলে কিন্তু এই অর্ডার বা এগুলো যদি কিছুটা হলেও হ্রাস হয়ে যায় বা কমানোর আশঙ্কা থাকে, তাহলে কিন্তু সামনের রপ্তানিতে, ভবিষ্যৎ রপ্তানিতে এর একটা প্রতিক্রিয়া থাকতে পারে। আলোচনায় না বসে পাল্টাপাল্টি কর্মসূচি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই সত্য মেনে নিতে হবে যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। যদি নিশ্চিহ্ন করা সম্ভব না হয়, তাহলে একে অপরের সাথে যোগাযোগ করে শান্তি প্রতিষ্ঠার পথ, সেটাই হলো দেশের জন্য মঙ্গল। বড় দুই জোটের মধ্যে সমঝোতা না হলে পরে কোনো মতেই সমাধান করা সম্ভব না। সংকট কাটাতে তাই রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রবীণ এই অর্থনীতিবিদ। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, ছাত্র রাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ নির্ভর হয়ে পড়েছে। তা পরিহার করে ছাত্র রাজনীতিকে জাতির কল্যাণে আদর্শিক ও গণমুখী করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 49তম সমাবর্তনে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। সকাল থেকেই উৎসবের আমেজ থাকলেও সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুরের আগ থেকে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে আয়োজন করা হয় 49তম সমাবর্তনের এই আসর। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উদ্বোধনের পর এবারের সমাবর্তন বক্তা সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক ফোরাম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর ফ্রান্সিস গ্যারিকে সম্মানসূচক ডক্টর অফ লজ ডিগ্রি দেওয়া হয়। পরে ডক্টর গ্যারি বলেন, অদূর ভবিষ্যতে সব উন্নয়নে মেধাই হবে অন্যতম নিয়ামক। তাই মেধাকে পুঞ্জীভূত না রেখে মানব কল্যাণে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। The rate of increase in investment in intellectual capital is far greater than the rate of increase in investment in physical capital, and indeed in some more is invested in intellectual capital than is invested each year in physical capital. রাষ্ট্রপতি আব্দুল হামিদ জ্ঞান বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের সাহসী ও উদ্যোগী হবার আহ্বান জানান। সমকালীন বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে অধিক যোগ্য করে গড়ে তুলতে হবে। জ্ঞান বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় সবসময় সাহসী ও উদ্যোগী হতে হবে। মনে রাখতে হবে নিজেদের আত্মপরিচয়ের কথা। অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের প্রিয় দেশটির কথা। ভুললে চলবে না, আমাদের সামান্যতম নেতিবাচক কর্মকাণ্ড আমাদের বিশাল অর্জনকে ম্লান করে দিতে পারে। তিনি বলেন, ব্যক্তি স্বার্থ নির্ভর না হয়ে ছাত্র রাজনীতি হবে আদর্শিক ও জনকল্যাণমুখী। আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই, কারণ নেতৃত্ব সৃষ্টিতে ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে, তবে তা হতে হবে আদর্শিক। সেই আদর্শ হলো দেশ ও জনগণের কল্যাণ সাধন। বর্তমানে ছাত্র রাজনীতিতে অনেক ক্ষেত্রে সেই আদর্শের অনুভূতি আমাকে বেদনাহত করে। ছাত্র রাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে আদর্শের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ নির্ভর হয়ে পড়েছে। এ থেকে বেরিয়ে এসে ছাত্র রাজনীতিকে জাতির বৃহত্তর কল্যাণে আদর্শিক ও গণমুখী করে তুলতে আমি সকলের প্রতি আহ্বান জানাই। দেশের ঐতিহ্য ও ইতিহাসকে ধারণ করে আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সচেতন হয়ে উঠে এর আগে 49তম সমাবর্তনে অংশ নেওয়া 6044 জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক পান 35 জন শিক্ষার্থী। মারুফ রেজা, RTV, ঢাকা। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে জনবল 33,448 জন বাড়িয়ে 81,532 জন করা হবে। শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে সংশোধিত এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এদিকে উপবৃত্তি ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচিতে আলাদা বাজেট থাকায় তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির বাজেট 4,042 কোটি টাকা কমিয়ে 18,153.8 কোটি টাকা করা হয়েছে। তো আপনারা দোয়া করবেন সবাই সাকিবের জন্য। তো আমরা একজন সাকিব নই, আমরা অসংখ্য সাকিব, মুশফিক, তামিম,
আমরা এই জাতীয় প্লেয়ার তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ওনার ঘোষণা আছে প্রত্যেকটা জেলায় একটি করে এসএমইর জন্য একটি শিল্পনগরী হবে। নারায়ণগঞ্জে রাজনীতি ও মাদক ব্যবসা যেন মুদ্রার এপিঠ ওপিঠ। অর্থের লোভে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিপদকামী সদস্যরাও। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অভিযুক্তরা দ্রুত জামিনে বেরিয়ে যাওয়ায় মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না। নারায়ণগঞ্জ উত্তর প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপনের ধারাবাহিক রিপোর্টে চতুর্থ পর্ব আজ, জানাচ্ছেন তারিক শাহরিয়ার। নারায়ণগঞ্জের অনেক পাড়া মহল্লায় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। কোথাও আবার অর্থের বিনিময়ে দলীয় নেতাকর্মীদের ম্যানেজ করে মাদক ব্যবসা করছে ব্যবসায়ীরা। অনেক এলাকার পরিচ্ছন্ন নেতারা বিষয়টি জানলেও গডফাদারদের ভয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস পান না। বিভিন্ন সময় দেখা যায় যে রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে মাদক ব্যবসা করে থাকে। এটা নারায়ণগঞ্জে হচ্ছে। পেছনের দিকে খুঁজতে গেলে দেখা যায় তাদের পেছনে কোনো না কোনো রাজনৈতিক শক্তি নিহিত রয়েছে। খুচরা লেভেলে যারা বিক্রি করছে তাদেরকে ধরতে পারছে, কিন্তু যারা মাদকটা বড় আকারে বিক্রি করছে, পাইকারি ভাবে বিক্রি করছে, তাদেরকে ধরতে পারছে না। যারা মূল জায়গাটি ধরতে চেয়েছে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। গেল বছরের 20 নভেম্বর ইয়াবা উদ্ধার করে সেগুলো অন্যত্র বিক্রির অভিযোগে বরখাস্ত হন বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই, এএসআই ও 2 কনস্টেবল। 4 ডিসেম্বর সিমরাইল এলাকায় 500 পিস ইয়াবা সহ ধরা পড়েন সিআইডির কনস্টেবল সুলেমান মিয়া। মাদক ব্যবসা বেড়ে যাওয়ার জন্য আইনি দুর্বলতাকেও দায়ী করছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিভিন্ন সংস্থা থেকে যে সমস্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করি, অনেক সময় অনেক চাঞ্চল্যকর মাদক ব্যবসায়ী এবং যারা রিং লিডার বা গডফাদার, তারাও দেখা যায় যে আইনের ফাঁক ফোকর দিয়ে উচ্চ আদালত থেকে গিয়ে জামিন নিয়ে আসে। জামিন নিয়ে এসে তারা আমাদেরকে হুমকি দেয় যে আমাদেরকে ধরছেন কিন্তু রাখতে পারছেন না। মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় না দেওয়ার কথা বললেন জেলা প্রশাসক। নিশ্চিত করে বলতে পারবো না যে প্রশাসনের কোন স্তরে কেউই দুষ্ট লোকদের সাথে যোগসাজশ নেই, তবে জেলা প্রশাসনের কারো সাথে নেই এইটা আমি বলতে পারি, কারণ আমি খোঁজ খবর নিয়েই বলতেছি। আর রাজনীতিবিদরা মাদক নির্মূলে আন্তরিক বলে বিশ্বাস করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। রাজনীতিবিদ বলেন আর যে কোনো শ্রেণী পেশায় বলেন, 2-4 জন দুষ্ট লোক তো থাকবে। যেখানকার যে যারা জনপ্রতিনিধি, যারা সর্বস্তরের মানুষ, তাদের বেশিরভাগই আমার কাছে খুব আন্তরিক মনে হয়েছে। মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা